গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়ার আন্তর্জাতিক মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টি জাহাজ আটক করেছে ইসরায়েল। ৪৬টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক ছিলেন সেসব জাহাজে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টেরিয়ান, কেউ বা আইনজীবী, কেউ রাজনীতিক, কেউ আন্দোলনকর্মী এবং কেউ স্বেচ্ছাসেবী। ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি এমন হামলার ঘটনায় তুরস্ক, স্পেন, ইতালি, জার্মানি এবং গ্রিস সহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। তোর মধ্যে আপনারা হয়তো দেখেছেন। সব মিলিয়ে গাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং শেষে আমরা রোহিঙ্গা নিয়ে প্রত্যাবর্ষণ নিয়ে আলাপ করতে চাই। প্রধান উপদেষ্টা যে জাতিসংঘ সফরে গিয়েছেন সেখানে তিনি আহ্বানও রেখেছেন। আমরা আলোচনা করতে চাই সুমুদ ফ্লোটিলা এই বিষয়টি নির্ধারণ করেছি। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং অনলাইনে যুক্ত রয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এম হুমায়ুন কবির, সম্প্রতি আমরা একটা জিনিস খেয়াল করছি যে গাজায় যে ধরনের আগ্রাসী ভূমিকা নিয়েছে ইসরায়েল, তার নিন্দা করে সমগ্র বিশ্ব ধীরে ধীরে একত্রিত হতে আমরা দেখেছি এবং দেখতে পাচ্ছি। পশ্চিমা সরকারগুলো এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগও নিয়েছে, কারণ তাদের যেই জনগণ রয়েছেন তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছেন। এবং সম্প্রতি কিছু পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতিও দিয়েছে, আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন। কিন্তু এত কিছুর পরও কিন্তু আমরা ইসরায়েলি যে বর্বরতা সেটার কোনো কমতি দেখতে পাচ্ছি না। এই শক্তিমত্তাটার উৎসটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গাজার ঘটনাবলী বা নৃশংস হত্যাকাণ্ড যেগুলো ইসরায়েল করছে, এটা সারা পৃথিবীকে বা মানবতাকেই চ্যালেঞ্জ করার শামিল, এবং তারা তাই করছে কিন্তু। এবং এখন তো আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দেখলাম, এতে করে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে একটা মেসেজ পাঠাবার চেষ্টা করছে যে ইসরায়েল ওখানে যা করছে বা যে অবরোধটা করে রেখেছে সেটা অগ্রহণযোগ্য, এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেটা ভাঙতে আগ্রহী এবং তারা খানিকটা সক্রিয়তা দেখিয়েছে। কিন্তু আপনি যদি গত প্রায় 2 বছর হবে, 23 সালের 7ই অক্টোবরে হামাস ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল, তারপর থেকে যে ঘটনা প্রবাহ আমরা দেখছি তাতে বিভিন্ন সময়েই কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় উচ্চকণ্ঠ হয়েছে। এবং এবার গাজাতে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে সংঘাত হয় আমরা জানি, গাজাতেও হয়েছে কয়েক বছর আগে, কিন্তু এরকম নৃশংসতা এবং এখনো পর্যন্ত ধরেন 65,000-এর উপর লোক মারা গেছে। জি, গাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছে লিটারেলি, মানে ওখানে হ্যাবিটেবল যেটাকে বলা হয়, কিছুই না, যে বাসযোগ্য জায়গায় নাই, তার মধ্যে মানুষদের খাওয়া পড়ার ব্যবস্থা সেটাও রাখছে না। এবং ইসরায়েল যখন সেই 23 সালের 7ই অক্টোবরে হামাস আক্রমণ করে, তারপরে কিন্তু ইসরায়েলের একজন মন্ত্রী তখন বলছিলেন যে আমরা ওদেরকে ওই যে বলি না ভাতে মারবো পানিতে মারবো যেগুলি কথা আমরা বলি, তারা বলেছিল, যে মন্ত্রী বলেছিল, তখন কিন্তু এটা বিশ্বাস হয়নি যে তারা আসলে এটা করতে পারে, এত নৃশংস হতে পারে। কিন্তু এই প্রায় 2 বছর পরে এখন এসে মনে হচ্ছে যে আসলে তারা এটা করতে পারে এবং সেটা করে দেখাচ্ছেও। তার মধ্যে যেটা আপনি বলছিলেন 2-3টা স্তরে আমরা রিয়াকশানটা দেখেছি। একটা হচ্ছে যে হামাস আগেও যুদ্ধ হয়েছে, এই গাজা নিয়েই হয়েছে, প্যালেস্টাইনদের সাথে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেগুলি কিছুদিন পরে 10 দিন 5 দিন 7 দিন পর মিটে গিয়েছে। এটা মিটে সিজফায়ার করে এটাকে আপাতত থামানো গেছে। এবার কিন্তু ইসরায়েলিরা এই যুদ্ধ থামাবার এখনো পর্যন্ত কোনো তাদের উদ্যোগ আছে বলে মনে হয় না। এবং এখানে 2টো ঘটনা আমার ধারণা এই যুদ্ধটাকে প্রলম্বিত করছে। একটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি কিন্তু আন্তর্জাতিক আইসিসি যেটাকে বলি, অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, তাতে কিন্তু তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে আছেন। এটা হলো আন্তর্জাতিকভাবে। ইসরায়েলের অভ্যন্তরেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু, এবং বলা হচ্ছে তিনি যদি ক্ষমতা থেকে সরে যান তাহলে তাকে জেলখানায় যেতে হবে, কারণ তার বিরুদ্ধে অলরেডি সেই পরোয়ানা হাজির আছে বা কোর্ট থেকে সে নির্দেশ দেয়া আছে। তো কাজেই তিনি যদি জেলখানা না যেতে চান তাহলে তাকে ক্ষমতায় থাকতে হবে, এবং ক্ষমতায় থাকতে হলে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেলেই তো তার থাকবার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে। তো কাজেই এটা খুব একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালাইজড অ্যাঙ্গেল আছে, যেই কারণে অনেকে মনে করছে
অনেক বিশ্লেষকরা বলছেন যে নেতানিয়াহু যুদ্ধটা চালিয়ে যেতে চান অ্যাট এনি কস্ট, তার কষ্ট যাই হোক না কেন, এবং সেটা আমরা দেখছি প্যালেস্টাইনি জনগণের উপর কীরকম নৃশংসতা চলছে। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উগ্র ডানপন্থী যারা আছে তারা তার ক্যাবিনেটে আছেন। এখন এখান থেকে একজন বা দুজন লোক যদি সরে যায় তাহলে তার ক্যাবিনেট ফল করে, তো কাজে নেতানিয়াহুর ক্ষমতা থাকতে পারবেন না। কাজে তাদেরকেও সন্তুষ্ট রাখবার জন্য, এবং তারা কিন্তু শুধু গাজা নয়, গাজা ধ্বংস নয়, গাজা তারা অ্যানেক্স করতে চাচ্ছে, ওখানকার লোকজনকে সরিয়ে গাজা তারা নিজেদের আওতায় নিয়ে আসতে চাচ্ছে। এই গ্রুপের লোকেরা তার মন্ত্রিসভায় আছে এবং তারা চাচ্ছে যুদ্ধ চালিয়ে যাক, এবং নেতানিয়াহু তার ক্যাবিনেট রক্ষা করতে হলে, তার সরকার রক্ষা করতে হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তো এখানে তার রাজনৈতিক সহকর্মীরা যারা আছেন তাদের দিক থেকে যেমন যুদ্ধের চালিয়ে যাওয়ার একটা বাধ্যবাধকতা আছে, নেতানিয়াহুর নিজের দিক থেকে রাজনৈতিকভাবে আরেকটা বাধ্যবাধকতা। এই দুই বাধ্যবাধকতার কারণেই সারা পৃথিবীর যত প্রতিরোধ, যত প্রতিবাদ, যত সক্রিয়তা কিছুই কাজে আসছে না। এবং আপনি আজকে আমরা ফ্লোটিলা নিয়ে দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায়, আপনি যেটা বলছিলেন যে প্রায় 500-র মতো মানুষ যারা পৃথিবীর বিভিন্ন বিষয়ে সম্মানিত এবং প্রতিবাদ করেন তারা আছেন, 40টার উপরে জাহাজ নিয়ে তারা গিয়েছেন ওখানে, কিন্তু এখন 44টা দেখলাম বোধহয়, সবগুলোই ইসরায়েল ইতিমধ্যে আটক করেছে, যারা গেছেন তাদেরকে আটক করেছে। তার অর্থ হচ্ছে যে এই প্রতীকী সহযোগিতা বা সাহায্যটাও ইসরায়েল টলারেট করতে রাজি না। এবং এখানে এত আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের পরেও কেন পারছে না, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েলকে, এবং সেখানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই দুই শক্তি যতক্ষণ পর্যন্ত তাদের মতের পরিবর্তন না করছে অথবা তাদের চিন্তার পরিবর্তন না আসছে, ততক্ষণ পর্যন্ত এই গাজার ধ্বংসযজ্ঞ বন্ধ হওয়ার কোনো নমুনা তো দেখতে পাচ্ছি না। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত সপ্তাহে বা আগের সপ্তাহেই 14 জন সদস্য নিরাপত্তা পরিষদে একদিকে ভোট দিয়েছে গাজায় সিজফায়ারের জন্যে, মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যে ভেটো দিয়েছে, এবং সেটা কিন্তু এই প্রথম না, সেই 24 সাল থেকে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র এই ভেটো দিয়েই যাচ্ছে। সবাই একমত যে অন্তত যুদ্ধটা বন্ধ করো, মানবিক সাহায্যটা, মানুষকে খাওয়া পড়াটা ওখানে পৌঁছাবার ব্যবস্থা করো, কিন্তু সেই জায়গাতেও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশ ছাড়ছে না। তো তার অর্থ হলো এই, আমরা প্রতীকীভাবে যতই কিছু করি, যত প্রতিবাদী আন্তর্জাতিক সম্প্রদায় করছে, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ক্ষমতা, তাদের ধ্বংস করার ক্ষমতার উপর দাঁড়িয়ে কিন্তু এই যুদ্ধটা এখনও চলছে। এবং আমার আশঙ্কা হচ্ছে যে আমরা এটাকে নিন্দা করি, ঘৃণা করি, আমাদের যত রকম নিন্দার ভাষা আছে সেটা প্রয়োগ করতে পারবো, কিন্তু যদি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ না বাড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সমর্থন তারা প্রত্যাহার না করে, তাহলে কিন্তু এই যুদ্ধ এইভাবে চলবার আশঙ্কা আছে। শেষ পর্যন্ত যেটা হবে, এই মানুষগুলোকে একটা জায়গায় কর্নার করে আমি আশঙ্কা করছি যে গাজাতে একটা মানুষকে অর্ধেকটা পর্যন্ত দিয়ে বাকিটা হয়তো ইসরায়েল অ্যানেক্স করে নেবে, বা এটাকে তারা বলবে বাফার জোন করে এই গাজাটাকে তারা মানে প্যালেস্টাইনি জনগণকে দূরে সরিয়ে এখানে একটা বাফার জোন করে সেটা ইসরায়েলের দখলে রাখবে, সামরিক দখল হয়তো বা সাময়িকভাবে হবে। এখানে আরও একটা শঙ্কার বিষয় হচ্ছে যে ইসরায়েল শুধু এই গাজাতে না, ইসরায়েল কিন্তু এখনকার এই বর্তমান সরকারের নীতি অনুযায়ী তারা কিন্তু ওয়েস্ট ব্যাংকের উপরও নজর দিচ্ছে। আপনি একটু আগে আপনার বক্তব্যে বলছিলেন যে অনেকগুলো ইউরোপীয় দেশ, সেটা কানাডা বলেন, ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন, পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, তারা গত সপ্তাহে জাতিসংঘে দাঁড়িয়ে এটাকে প্যালেস্টাইন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে। এর পেছনে গল্পটা হচ্ছে কিন্তু এইরকম যে ইসরায়েলিরা পশ্চিম তীর দখল করবার জন্য তালে আছে এখন, সেটা যাতে তারা না করে সেটাকে প্রতিরোধ করার জন্যই তারা ঘোষণা দিয়ে দিয়েছে, অন্তত জানান দিল যে আমরা কিন্তু সজাগ আছি। কিন্তু অনেকে আশঙ্কা করছেন যে পশ্চিম তীরও ইসরায়েলের টার্গেটের মধ্যে আছে। অন্তত এখন যেটুকু দেখতে পাচ্ছি, পশ্চিম তীরে কিন্তু তারা ইনক্রিমেন্টাল ওই সালামি স্টাইল বলি আমরা, একটু একটু করে জায়গা দখল করছে এবং সেখানে বসতি স্থাপন করছে। এবং তার ফলে যেটা হয়েছে, নেতানিয়াহু বলেছেন কথাটা যে আমি প্যালেস্টাইন রাষ্ট্র চাই না বলেছেন, এবং এখন
এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যেখানে বাস্তব অর্থে কোনো ভায়াবল প্যালেস্টাইন স্টেট আর হবে না। আপনি এর আগে তিনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা মেনে নিয়েছেন নেতানিয়াহু, পরবর্তীতে এসে আবার বলছেন যে তিনি ট্রাম্পের কথাগুলো মানছেন না এবং তিনি ফিলিস্তিনকে কখনই রাষ্ট্র হিসেবে দেখতে চান না। সেটা তো এখন বলছেন, গত বছর 24 সালে সিজফায়ার যখন হলো, সিজফায়ার মাঝখান থেকে সিজফায়ার ব্রেক করে দিয়ে তিনি প্যালেস্টাইনদের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করলেন। এই কারণে বন্দীরা যারা আছে, হোস্টেজ যারা আছে, সব মানে সেই শিডিউল অনুযায়ী বিরুদ্ধে পারেনি। তো কাজেই এখন একটা আমরা মানে এটাকে বলতে পারি জোর যার মূল্যক যারের, অন্তত প্যালেস্টাইনের ক্ষেত্রে এটাই বাস্তবতা। যদিও এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, আমরা বলছি, সারা পৃথিবীর মানুষ বলছে, কিন্তু এই অবস্থার বাস্তবতাটা হচ্ছে এখন জোর যার মূল্যক যার, এবং সেখানে নেতানিয়াহু এই জঙ্গলের রাজত্বটাই কিন্তু কায়েম করার জন্য তৎপর আছে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ এম হুমায়ুন কবির। আপনার কাছে আমরা আবারও আসবো। জনাব আকবর হোসেন, আপনি নিশ্চয়ই এম হুমায়ুন কবিরের কথাগুলো শুনছিলেন। যদি এখানে আপনার কিছু যুক্ত করার থাকে আপনি বলবেন। পাশাপাশি আপনি সবশেষ জাহাজ আটক হবার আগে আজকে শুক্রবার দুপুরে আমাদের যে ফটোগ্রাফার ডক্টর শহীদুল আলম, তিনি ফেসবুক লাইভে এসে বলেছেন যে অবরোধ ভাঙার উদ্দেশ্যে নয়, ত্রাণ দিতে নয়, অবরোধ ভাঙার উদ্দেশ্য নিয়ে গাজার দিকে তিনি ছুটে যাচ্ছেন, তারা ছুটে যাচ্ছেন। তো তার এই বার্তা, পাশাপাশি হচ্ছে সামগ্রিকভাবে যা যা ঘটছে, এ নিয়ে আপনার বিশ্লেষণটা একটু জানবো। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার যেটা বলেছেন, আসলে এই কথাগুলো নিয়ে দ্বিমত করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক রাজনীতি, গাজা পরিস্থিতি, ইসরায়েলের ভূমিকা, ব্যাপারগুলো এখন এরকমই। এখন এই যে ফ্লটিলার যে ব্যাপারটা, এখানে তো প্রায় 500-র মতো বিভিন্ন অধিকার কর্মী বা অ্যাক্টিভিস্ট তারা যোগ দিয়েছিলেন, এবং 44টির মতো জাহাজ সেখানে ছিল, ছোট জাহাজ। এবং ইসরায়েল অনেককে আটক করেছে, এবং যেটা দেখা গেল যে সর্বশেষ তাদেরকে ডিপোর্ট করা হবে ওই সমুদ্র সীমা থেকে। এখন অনেকে যেটা বলছেন যে ইসরায়েল শুধু আটক করেছে, এটাতেই খুশি থাকা উচিত, কারণ ইসরায়েল চাইলে আরো অনেক কিছু করতে পারত, এবং তারা যদি সেটা করতো সেটারও কোনো জবাবদিহিতা থাকতো না। অর্থাৎ বিষয়টা এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে উইথ ইম্পিউনিটি যে কোনো কিছু করা সম্ভব। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি গাজার যদি অবস্থানটা দেখেন, যে চারপাশ ইসরায়েল দ্বারা বেষ্টিত, আর আরেক পাশে হচ্ছে সমুদ্র, এবং স্থলপথে কিন্তু কোনো ত্রাণ, কোনো খাদ্য সামগ্রী, খাদ্য সাহায্য কোনো কিছুই যাচ্ছে না, খুবই মিনিমাম, মাঝে মধ্যে একটু একটু যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে একটা রুটি সংগ্রহ করার জন্য কি দীর্ঘ সারি, কি প্রাণান্তকর প্রচেষ্টা গাজাবাসীর। সমুদ্র তারা অবরোধ করে রেখেছে। এখন এই যে ফ্লোটিলার যে অংশটা তারা যেটা যেতে চাচ্ছে, এটা একটা ইন্টারন্যাশনাল সলিডারিটির পার্ট। অর্থাৎ আন্তর্জাতিকভাবে অধিকার কর্মীরা দেখাতে চাইছেন যে আমরা সেখানে যেতে চাই, এবং গিয়ে আমরা দেখতে চাই যে গাজার পরিস্থিতিটা কেমন। কারণ আপনাদের হয়তো খেয়াল থাকবে যে এই তো গাজার যে সংঘাত, এটা প্রায় 2 বছর এই পড়বে আর কয়েকদিনের মধ্যে। এই অবস্থায় যেটা হচ্ছে, আপনি দেখবেন যে গত 7-8 মাস ধরে গাজায় কি হচ্ছে এটার কিন্তু ক্লিয়ার পিকচার আমাদের কাছে নেই। কারণ গাজায় এখনো পর্যন্ত প্রচুর সাংবাদিক নিহত হয়েছেন, এবং যাদের বেশিরভাগই বলা হয়ে থাকে টার্গেটেড কিলিং, এবং তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং ওখান থেকে যে আমরা টুকিটাকি খবর যা পাচ্ছি, অল্প স্বল্প কিছু ভিডিও যা দেখতে পাচ্ছি, যেগুলো খুবই বিভৎস, বর্ণনাতীত, এর বাইরে যে গাজার অবস্থা কি এটা কিন্তু আমরা কেউ জানি না। এখন এই অধিকার কর্মীরা যদি গাজার উপকূল পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে পরে তারা গাজার কি চিত্র দেখতে পাবেন সেটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। আর এই ফ্লোটিলাকে বাধা দেওয়ার পরে, আটক করার পরে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে, এবং ইউরোপের বিভিন্ন জায়গায় গত 2 বছর ধরে গাজার পক্ষে যেসব বিক্ষোভ বা সংহতিগুলো প্রকাশ করা হয়েছে, তার মধ্যে লন্ডন হচ্ছে সেন্টার। লন্ডনে কিন্তু অনেক বড় বড় বিক্ষোভ এখানে অনুষ্ঠিত হয়েছে গাজায় হামলার বিরুদ্ধে, এবং সেখানে যুদ্ধ থামানোর জন্য। এবং এই আমরা যেটা দেখলাম যে অতি সম্প্রতি কিছু পশ্চিমা দেশ, ইনক্লুডিং ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তারা যে গাজাকে, ইসরায়েল, ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দিয়েছে, এটা একটা এক অর্থে বলা যেতে পারে মরাল ভিক্টরি। কারণ হুমায়ুন কবির স্যার যেটা বলছিলেন যে হ্যাঁ, এখন আশঙ্কা হচ্ছে গাজা তো গেলই, পশ্চিম তীর থাকবে কিনা। আপনারা জানেন যে পশ্চিম তীরে রামাল্লায় একটা সরকার আছে বটে, মাহমুদ আব্বাসের নেতৃত্বে, কিন্তু সেই সরকারকে কতটা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার বলা যায়, সেটি নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক তারা
এটি করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থা কতদিন চলবে? আমরা যদি গ্লোবাল ওপিনিয়নগুলোর দিকে দেখি, এখানে দুটো ভাগ। প্রথম 1 বছর পর্যন্ত আমরা দেখেছি যে সরকারগুলোর অবস্থান এক আর জনগণের অবস্থান আরেক। সরকারগুলো একভাবে ভাবছে, জনগণ আরেকভাবে ভাবছে, এবং তাদের একটা জনগণের ইমেন্স প্রেশারের কারণে শেষ পর্যন্ত সরকারগুলো নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। এবং গাজা যে শুধু মুসলিমদের ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি ইউরোপের প্রোটেস্টগুলোর দিকে যদি তাকান, এখানে কিন্তু মুসলিমদের সমান ইকুয়ালি নন মুসলিমরাও পার্টিসিপেট করেছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও পার্টিসিপেট করেছে, কারণ এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। সুতরাং এখন গাজার মানে পরিস্থিতি সামনের দিকে কোন দিকে যাবে এটা বলা মুশকিল, যে এই ভূখণ্ড আদৌ থাকবে কিনা বা সেখানে ফিলিস্তিনিরা থাকবে কিনা। আপনারা জানেন যে অতি সম্প্রতি ব্রিটেন যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিল, তখন লন্ডনে তাদের দূতাবাসের একটা আনুষ্ঠানিক পতাকা তারা উত্তোলন করেছে। আমার সুযোগ হয়েছিল সেখানে যাওয়ার, সেখানে দেখার জন্য। আমি কিছুক্ষণ সেখানে গেলাম এবং আমি দেখছি যে ব্রিটেনের প্রচুর লোকজন সেখানে গিয়ে ফিলিস্তিনের পক্ষে তাদের সংহতি প্রকাশ করছেন। সাধারণ মানুষও যাচ্ছেন, গিয়ে সেখানে ছবি তুলছেন, আর অন্যান্য যারা আছেন বিভিন্ন পর্যায়ে তারা তো যাচ্ছেনই। সুতরাং গাজার এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা, এটা কিন্তু এখন মানবতার সংকট। এটার মধ্যে এখন আর যুদ্ধ কিংবা সহিংসতা কিংবা ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে কিনা সেই প্রশ্ন পরে। এখন হচ্ছে যে গাজার মানুষগুলো, বাকি যারা আছে তারা টিকে থাকবে কিনা, তাদেরকে বাঁচাতে হবে, সেই প্রসঙ্গটা সবার সামনে আসছে। এই জন্যই ফ্লোটিলার একটা মূল উদ্দেশ্য, আমি যেটা বুঝলাম, যে ইন্টারন্যাশনাল সলিডারিটি প্রকাশ করা, যে না, এখনো কিছু মানুষ আছে যারা চায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও সে পর্যন্ত পৌঁছাতে। এটাই হচ্ছে আমার কাছে মূল মেসেজ মনে হয়। ইসরায়েলি সরকার তো এর আগে ঘোষণা দিয়েছে যে এই ফ্লোটিলাটা হচ্ছে সেলফি ইয়ট, এবং আপনি নিশ্চয়ই গ্রেটা থুনবার্গ, যিনি সুইডেনের বিখ্যাত পরিবেশ কর্মী, তিনি কিন্তু গ্রেফতার হবার আগে তিনি বলছিলেন যে আমি মনে করি না যে কেউ জীবনের ঝুঁকি নিয়ে কেবল প্রচারের জন্য এই কাজগুলো করছে। না, প্রচার এখন যদি সেখানে 500 অধিকার কর্মী জড়ো হয়, আমরা জানি যে যে এই গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে বা সংঘাত শুরু হওয়ার পর থেকে এই হামলাটা এইটা কিন্তু অন্য লেভেলে চলে গেছে, এবং উইথ ইম্পিউনিটি যা কিছু করা সম্ভব তা সবকিছুই কিন্তু হয়েছে। হাসপাতালে বম্বিং হয়েছে, সাংবাদিকরা মারা গেছে, আরো অনেক কিছু হয়েছে যেগুলো আমরা ট্র্যাডিশনাল ওয়ারফেয়ারে, যেগুলোকে যুদ্ধের নিয়ম কানুনের মধ্যেও পড়ে না। এখন যেটা বলা হচ্ছে যে এই অধিকার কর্মীরা তো যাচ্ছেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে। আমি শুরুতে যেটা বলছিলাম যে তাদেরকে আটক করা হয়েছে বা তাদেরকে ডিপোর্ট করা হবে, তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে, নৌযানগুলোকে আটক করা হবে। এইটা একটা, হয়তো আপনি যদি যে ধরনের ক্রাইম ঘটেছে সেই প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, এটা কিছুই না, এটা একটা সিম্পল হয়তো অধিকার লঙ্ঘন খুব সাধারণ অর্থে। কিন্তু আমি যেটা বলছি যে এর চেয়ে অনেক বেশি কিছু হতে পারতো, এবং সেটা হলেও সেখানে কোনো জবাবদিহিতা হয়তো পাওয়া যেত না। আকবর ভাই, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। এম হুমায়ুন কবির, আপনিও থাকবেন আমাদের সাথে, ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে। দর্শক, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ, সম্মানিত অতিথি রয়েছেন দুজন, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং রয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত। এম হুমায়ুন কবির, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যেই ত্রাণবহর আটকে দেয়া বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে, আপনি দেখেছেন। অনেকে বলছেন যে এখন ইউরোপীয় সরকারগুলোর ভূমিকা তারা দেখতে চান। কি ভূমিকা রাখতে পারে বলে মনে হয়? ইউরোপের তো ভূমিকা রাখছে। আপনি নিরাপত্তা পরিষদের দিকে দেখেন, ওখানে তো 5 জন স্থায়ী সদস্য আছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া তো চীন আছে, রাশিয়া আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে। তো ওরা তো ওখানে আছে, ওরা ভূমিকা পালন করার চেষ্টা করছে, কিন্তু তাতে তো খুব যে কার্যকর কিছু হচ্ছে সেটা তো মনে হচ্ছে না। শহীদুল আলম সাহেব একটা কথা বলেছেন ফেসবুক লাইভে, আপনি কি একটু অ্যাড দিতে চান? আপনি নিশ্চয়ই দেখেছেন হয়তো, গতরাতেই মেডিসিন সান ফ্রন্টিয়ার্সের 14 জন চিকিৎসককে খুন করা হয়েছে, এবং উনি বলেছেন যে আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে। কি করবে? নিন্দা করবে, এর বেশি কি করবে? কারণ এখন যেটা আকবর একটু আগে বলছিলেন, যে ওরা তো টার্গেটেড কিলিং করছে। চিকিৎসক বলেন, ত্রাণকর্মী বলেন, আপনি হাসপাতাল বলেন, যাদেরকে ওরা মনে করছে যে যারাই তাদের স্বার্থের অনুকূল নয়, সে মানুষগুলোকে তারা টার্গেট করে মারছে। তো কাজে গাজায় যুদ্ধ হয়, কিন্তু গাজাতে যে জিনিস ঘটছে
এটা আমার ধারণা, অন্তত আমি আমার বয়স তো মোটামুটি 70-এর উপর বয়স, কাজেই আমাদের এই সময় তো অনেকগুলো যুদ্ধ দেখেছি, কিন্তু এরকম নৃশংসতা কিন্তু আর আগে দেখিনি। এবং মানে ধরেন অনেক রকমের অপরাধ এখানে সংঘটিত, যুদ্ধের নিয়ম নীতির কোনো নিয়ম নীতি নাই এখানে। এবং একটা জনগোষ্ঠীকে আপনি একটু একটু করে শেষ করে দিচ্ছেন। সারা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি, এবং অসহায়ের মতো কিছু করতে তো পারছি না। এবং যেটা আকবর বললেন, আমি একমত, এটা মানবতার সাথে ফাইট করছে। এখন এটা যুদ্ধ না, এটা তো একপাক্ষিক যুদ্ধ, দুই পক্ষ মিলে করে। ওরা তো একপাক্ষিকভাবে এই নিরীহ মানুষগুলোর উপর আক্রমণ করে যাচ্ছে। যদি ধরেও নেই যে তর্কের খাতিরে হামাস ওখানে আছে, তো হামাসের শক্তি কতটা আছে এখন। কিন্তু সাথে সাথে এই যে 65,000 লোক মারা গেছে, তার মধ্যে 60% হচ্ছে নারী এবং শিশু। তো কাজেই এরা তো আর কোনো অপরাধ করেনি। এবং এটাই হচ্ছে গাজার চেহারা। সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, কোনো একটা প্রতিষ্ঠান আছে, দাঁড়ানো আছে, তারা সে ধ্বংস করতে থাকবে। গাজা শহর নিয়ে গত কদিন ধরে সমানে আক্রমণ করছে, সেখানে ট্যাঙ্ক আক্রমণ করছে, বিমান আক্রমণ করছে। কাজে এইগুলো যেটা হচ্ছে, সেখানে আমি তো বললাম যে আপনি যদি আমাকে রিয়েলিস্টিক্যালি জিজ্ঞেস করেন, ইসরায়েল যদি মনে করে আমি এটা বন্ধ করব, তবেই সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে এটা বন্ধ করা উচিত, তবে এটা বন্ধ হবে। তার বাইরে সারা পৃথিবীতে এখন যে আপনি ইউরোপিয়ান শক্তির কথা তো বললেন, রাশিয়া, চায়না, যারা ইচ্ছা করলে, যাদের শক্তি আছে, তাদের পক্ষ কিন্তু আপনি এটা এই ইসরায়েলকে এখনও ফেস করা বা যেগুলো ঘটছে তার বিরুদ্ধে সত্যিকার অর্থেই কোনো অর্থবহ সক্রিয়তা দেখানোর সুযোগ তো দেখতে পাচ্ছি না। আমি আশা করি, আমি চাই যে তারা আসুক সামনে, এসে তারা প্রতিবাদ করুক, এটাকে বন্ধ করুক, কিন্তু বাস্তব অর্থে তো সেরকম কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। ডোনাল্ড ট্রাম্প যেই প্রস্তাব দিয়েছেন, 20 দফা প্রস্তাব, আপনার কাছে কি মনে হয় এই প্রস্তাব কি থামবে? এই প্রস্তাবটা হচ্ছে, ওখানে দুইটা পক্ষ আছে, প্যালেস্টাইনি পক্ষ, সেখানে হামাস তাদের প্রতিনিধি, এবং অন্যদিকে ইসরায়েল। এই প্রস্তাবটা ইসরায়েলের অনুকূলের প্রস্তাব। প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফার মধ্যে বলা হয়েছে যে 72 ঘন্টার মধ্যে যে হোস্টেজ বা বন্দিরা আছে তাদেরকে মুক্তি দিতে হবে। ঠিক আছে, এবার যুদ্ধ বন্ধ হবে কিনা তারও কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নাই। প্যালেস্টাইন রাষ্ট্র, যার জন্য প্যালেস্টাইনিরা এই সংগ্রামটা করছে, সেটারও কোনো সুনির্দিষ্ট কোনো টাইমলাইন নাই। তো এখন হামাস বেঁচে থাকলেও তাদের জন্য এখন ইসরায়েল আক্রমণের মুখে মৃত্যু, অথবা তারা যদি এই মেনেও নেয়, তাইলেও তারা রাজনৈতিকভাবে তাদের মৃত্যু। কাজেই তারা এখন চয়েসেস দিয়ে আসছে, এবং যে কারণেই হামাসের দিক থেকে হামাস কিন্তু এখনও পর্যন্ত কোনো তাদের মতামত দেয়নি। যেটুকু ছিটে ফোটা বাইরে তথ্য আসছে, তাতে মনে হচ্ছে তারা সেটা গ্রহণ করতে চাচ্ছে না। তারা একটা পাল্টা প্রস্তাব দেওয়ার জন্যে ইজিপ্ট, মিশরের সাথে কথা বলছে, কাতারের সাথে, তুরস্কের সাথে কথা বলছে। আমার ধারণা তারা একটা পাল্টা প্রস্তাব হয়তো দেবে, কিন্তু আই এম নট শিওর যে প্রেসিডেন্ট ট্রাম্প সেটা কতটা গ্রহণ করবেন, অথবা ইসরায়েলিরা সেটা কতটা গ্রহণ করবে। কারণ ইসরায়েল চাচ্ছে হামাসকে যে কোনো মূল্যে হামাসকে ধ্বংস করা, অর্থাৎ হামাসের আর কোনো সক্ষমতা থাকুক এটা তারা চায়। সেটা করতে গেলে যতই সিভিলিয়ান মারা যাক, তারা সেই অবজেক্টিভের দিকে তারা এগিয়ে যায়, তাদের সেই ভিশনারিতে এগিয়ে যায়। কাজে ট্রাম্পের এই 20 দফাতে এর কোনো এই প্রশ্নের কোনো সুরাহা নাই। এবং গাজাকে তিনি ইন্টারন্যাশনাল একটা টেরিটরি বানাতে চান, যেখানে একটা আন্তর্জাতিক বোর্ড হবে, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা সভাপতি হবেন, এবং টনি ব্লেয়ার সাহেবকে বলছেন এটা দায়িত্ব, পিস বোর্ড বানাচ্ছেন। এখন সেটাই এটা ছায়া সরকার করে সেখানে তিনি রাষ্ট্রপতি অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। বাট এখন যেটা হচ্ছে যে টনি ব্লেয়ার মানে ওনার সম্পর্কে তো মানে আরব বিশ্বে ওনাকে সকলেই জানে, এবং তার ভাবমূর্তি নিয়ে নানান প্রশ্ন আছে। এখন তাকে মনোনয়ন ওখানে পাঠাচ্ছে শাসন করবার জন্যে। গাজা থেকে যারা গাজার মানুষ, হামাস, তাদেরকে বলছেন ওখান থেকে চলে যেতে, যুদ্ধ বন্ধ হবে, ইসরায়েলি সামরিক বাহিনী ওখানে উপস্থিত থাকবে, গ্রাজুয়ালি তারা যাবে, কখন যাবে সেটা নাই, দে উইল ডিসাইড। এই ধরনের আপনি একটা আত্মসমর্পণমূলক একটা অবস্থান যদি হামাসকে আপনি দেন, হামাস যুক্তিসঙ্গতভাবে কি সেটা মানবার মতো যথেষ্ট
কারণ খুব আছে। স্বাভাবিক না। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আকবর ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার কথায় এটাও বলেছেন, যখন 20 দফা প্রস্তাব দেন তিনি বলেছেন যে 2-3 দিনের মধ্যে তার এই প্রস্তাব যদি হামাস মেনে না নেয় তাহলে নরকে গিয়ে তাদের দায় মেটাতে হবে, এমন কথাও তিনি উল্লেখ করেছেন। দেখুন, ইসরায়েল নিয়ে তো আমেরিকার একটা দৃষ্টিভঙ্গি আছে। আমেরিকায় প্রেসিডেন্ট যেই হন না কেন, ইসরায়েল সম্পর্কে বা ফিলিস্তিন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটা এটা একটা আলাদা দৃষ্টিভঙ্গি। এটা মোটামুটি একই রকমই থাকে। এখানে খুব বেশি পরিবর্তন আমরা দেখি না। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন জায়গায় যুদ্ধ বন্ধের জন্য তৎপর হয়েছিলেন। যেমন উনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য উনি তৎপর হয়েছেন, যদিও সেখানে তেমন কোনো ফল এখনো অব্দি আসেনি। উনি ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যখন শুরু হয়েছিল, উনি ক্লেম করেছেন যে এটা থামানোর পেছনে ওনার একটা বড় ভূমিকা আছে। একই সঙ্গে উনি গাজায় যে পরিস্থিতি চলছে, এটাকে থামানোর ব্যাপারে উনি কথা বলছেন বটে, বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন। কিন্তু স্যার যেটা বললেন একটু আগে, যে আদৌ সেই প্রস্তাবগুলো উভয় পক্ষের কাছে কতটা বাস্তবসম্মত, এখানে তো দুটো পক্ষ, সেটা একটা ভেবে দেখার বিষয় আছে। এখন হামাসের অস্তিত্ব এখন সেখানে কতটা আছে, বা হামাস সেখানে কতটা অপারেট করতে পারছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা রিসেন্টলি দেখেছি যে হামাসের অনেক শীর্ষ নেতা, তারা কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায়। এখন মাঠ পর্যায়ে হামাস সেখানে কতটা অপারেট করছে, কারণ এন্টায়ার টেরিটরি গাজা সেটা তো এখন ইসরায়েলের কন্ট্রোলে। 2 বছর ধরে সেখানে কোনো কিছু ঢুকতে পারছে না। তাহলে সেখানে হামাসের অ্যাক্টিভিটি সেখানে কতটা আছে, এবং হামাস কিভাবে সেখানে রেসপন্ড করবে, হামাস কিভাবে এই আলোচনা টেবিলে ফিরে আসবে, এগুলো কিন্তু একটা বড় ধরনের নানা ধরনের প্রশ্ন আছে। তবে স্যার যেটা বলছিলেন, দেখুন আমেরিকা চাইলে হয়তো অনেক কিছুই সম্ভব, এখানে একটা ব্রেক থ্রু আনা সম্ভব। আপনাদের খেয়াল থাকবে কয়েকদিন আগে কিন্তু বিশ্ব রাজনীতিতে খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এবং এই ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, কিছুদিন আগে ইসরায়েল যে কাতারে অ্যাটাক করেছিল, এই অ্যাটাকের জন্য নেতানিয়াহু কাতারের আমিরের কাছে টেলিফোন করে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, এবং কোনো কোনো মিডিয়া বলছে ক্ষমা চেয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন। যেটাই বলি, ইসরায়েলের জন্য কিন্তু এটা খুব আনপ্রেসিডেন্টেড। তারা কোনো একটা কাজ করে তারা দুঃখ প্রকাশ করেন, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। এবং প্রেসিডেন্ট ট্রাম্প, যেটা বিভিন্ন মিডিয়াতে এসেছে যে ওনারা দুজন বৈঠকে বসেছিলেন, সেখান থেকেই কাতারকে ফোন করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে, এবং তখনই এই দুঃখ প্রকাশটা করা হয়েছে। এবং এর পরদিনই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একটা নির্বাহী আদেশ সাইন করেছেন, বলছে যে কাতার যদি অ্যাটাক হয় কোনো কারণে, এটার গ্যারান্টার হচ্ছে আমেরিকা। আমেরিকা সেটাকে প্রোটেক্ট করবে বা সেটা জবাব দিবে। তাহলে বুঝতে পারেন যে আমেরিকা যদি কাতারের ব্যাপারে এত শক্ত একটা স্ট্যান্স নিতে পারে, তাহলে গাজার ব্যাপারে নয় কেন? এই প্রশ্নগুলো বিভিন্ন মাধ্যমে আসছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন বলেই কিন্তু সেই দুঃখ প্রকাশ করার ঘটনাটা ঘটেছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আদারওয়াইজ কেন নেতানিয়াহু দুঃখ প্রকাশ করবেন? সুতরাং এখন সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধ বন্ধ হতে পারে, এরকম কিছু মনে হয়? আর স্যার যে কথাগুলো বলছিলেন যে দ্বিরাষ্ট্র যে পলিসির কথা বলছিলেন, সেটা কি সম্ভব কিনা এবার? এটা এখন কতটা সম্ভব বা কতটা সম্ভব নয়, সেই আলোচনার আমার কাছে মনে হয় যে এটা আরো পরের বিষয়। আগে কথা হচ্ছে গাজায় যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে, একটা এইটাকে থামাতে হবে আগে, মানুষগুলোকে বাঁচাতে হবে আগে। এবং এটা তো আজকে 2 বছর ধরে চলছে, তাহলে আরো কতদিন এটাকে অ্যালাউ করা হবে, কতদিন আর এইভাবে চলবে? এরপরে এটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি থাকবে কি না, নাকি সেখানে ফিলিস্তিনিরা একই রাষ্ট্রের মধ্যে মাইনরিটি হিসেবে থাকবে, বা পরবর্তী সেখানে শাসন প্রক্রিয়া কি হবে, এগুলো পরের আলাপ। হয়তো আন্তর্জাতিকভাবে এই আলাপগুলো আসছে, একইভাবে আসবে। বাট আমার কাছে মনে হয় যে আগের যেটা কাজ, যে হাজার হাজার মানুষকে রক্ষা না করে সে পলিটিক্যাল সেটেলমেন্ট কি হবে, সেই আলোচনা এখন টেকসই হবে বলে আমার মনে হয়। আল জাজিরার একটা বিশ্লেষণে ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধের কৌশলকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনি সেই প্রতিবেদনটা খেয়াল করেছেন। এতে বলা হয়েছে যে ইসরায়েলের সব দাবি মেনে নিয়ে ট্রাম্প যে পরিকল্পনা করেছেন সেটা নেতানিয়াহুর জন্যই রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তো নেতানিয়াহুর আসলে ভবিষ্যৎটা কি? দেখুন, এই যুদ্ধ বা এই সংঘাত বন্ধের জন্য বা হামলা বন্ধের জন্য এখানে কিন্তু ইসরায়েলের ভেতরে একটা জনমত আছে, এটা স্যার একটু আগে বলছিলেন। এবং আমরা দেখেছি যে ইসরায়েলের ভেতরে অনেক বড় বড় প্রোটেস্ট হয়েছে। এখন
প্রোটেস্ট হলে পরে কি হবে? হয়তো জনগণের একটা অংশ তারা চাচ্ছে, কিন্তু আমরা জানি যে পৃথিবীর সব দেশেই কিন্তু সরকার এবং জনগণের মধ্যে একটা দূরত্ব কিন্তু থাকে, সব দেশেই, যে সরকার একভাবে চিন্তা করে, জনগণ আরেকভাবে ভাবছে। এখন যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এটার কোনো টার্নিং পয়েন্ট তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এখানে কি হবে, আদৌ এটা বন্ধ হবে কিনা, বা যে কোনো শান্তি পরিকল্পনা কোনো কাজে আসবে কিনা, এটা আসলে আমার ধারণা যে এটা বলা খুবই মুশকিল, এবং সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কিন্তু ইসরায়েলের অধিকাংশ মানুষ তো আসলে এটার ইতি টানতে চান, এবং বিরোধী দলের যারা রয়েছেন তারা তো অনেকেই বলছেন, পাশাপাশি সরকার বিরোধী যারা রয়েছেন তারাও বলছেন যে বিরোধী করার জন্য যা সহযোগিতা দরকার তারা এগ্রি রয়েছেন। কিন্তু নেতানিয়াহু বরাবরই হাত মিলাচ্ছেন হলো যারা যুদ্ধকে বিস্তৃত করতে চান তাদের সাথে। এখানে ওনার পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, কারণ আপনি দেখবেন যে যে কোনো দেশ যখন একটা তাদের ভাষায় কোট আনকোট যুদ্ধ পরিস্থিতিতে থাকে, এটা একটা জরুরি পরিস্থিতি বলে এটার একটা পলিটিক্যাল ভ্যালিডেশন তৈরি হয়। এটা কি পার্সোনাল কোনো ইন্টারেস্টের জন্য? স্যার যেমন শুরুর দিকে বলছিলেন তার জন্য গ্রেফতারি পরোয়ানা, সেটা তো পরিষ্কার, সেটা তো পরিষ্কার। নেতানিয়াহুর ব্যাপারগুলো নিয়ে তো আর আগেও কথা হয়েছে, কিন্তু আপনার যুদ্ধটাকে তো কিন্তু ইউজ করা হচ্ছে এজ এ পলিটিক্যাল টুল, এটা পলিটিক্যাল সার্ভাইভালের জন্য। আপনি সব দেশেই দেখবেন যে যখন যুদ্ধ যে কোনো জায়গায় একটা তৈরি হয়, তখন কিন্তু সরকারগুলো একটা তারা সে দেশের জনগণের কাছে একটা ইন্ডেমনিটি পায়, একটা ইম্পিউরিটি পায়, একটা পলিটিক্যাল একটা লেভারেজ পায়, যে আচ্ছা ঠিক আছে এখন যুদ্ধ হচ্ছে, তাহলে এখন আরো রাজনৈতিক যে আলাপ আলোচনা, ক্ষমতার পরিবর্তন বা নির্বাচন, হোয়াট এভার আরো যা যা কিছু আছে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তখন তারা একটা বাফার টাইম পায়। এখন এই গাজার পরিস্থিতিটাকে নেতানিয়াহু সেভাবে ব্যবহার করছেন বলে অনেক বিশ্লেষক সেভাবে ব্যাখ্যা করছেন গত 2 বছর ধরে। কিন্তু ব্যাখ্যা করলে কি হবে, তাতে তো বাস্তবতার কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আমি মনে করি যে বাস্তবতার পরিবর্তন হতে হলে আন্তর্জাতিকভাবে জনমত যথেষ্ট তৈরি হয়েছে, আরো তৈরি হবে, এবং এট দ্য সেম টাইম বৃহৎ শক্তিধর দেশগুলো তারা যদি একটা টাফ স্ট্যান্স নেয় যে না এটা বন্ধ হতেই হবে, শুধু লিপ সার্ভিস বা মুখে মুখে বললে হবে না, তাহলে পরে এটার একটা সমাধান আসতে পারে। আদারওয়াইজ গাজার ভবিষ্যৎ কি হবে, এই মানুষগুলো থাকবে কিনা, এইটা আসলে বলাটা এখন খুবই দুরূহ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং সময়, টাইম বলছে, আসলে সময় হয়তো বলে দিবে। অনেক ধন্যবাদ আকবর হোসেন, আপনি থাকবেন আমাদের সাথে। এম হুমায়ুন কবির, আপনার কাছে একটু আসতে চাই। 4 বছর আগে তো বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হবার প্রার্থিতার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং অতি সম্প্রতি আমরা খেয়াল করেছি যে ফিলিস্তিন এই পদের জন্য তারা প্রার্থী হবার জন্য আগ্রহ দেখিয়েছে, এবং বাংলাদেশ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? সাধারণ পরিষদের সভাপতির পদে এটা ধরেন আমরা হয়েছিলাম 1985-86 সালে, আমরা বেশ আরো হুমায়ুন রশিদ চৌধুরী বছর আগে যে ওরা সাধারণ পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এটাই আমাদের জন্য প্রথম এবং শেষ, এখনো পর্যন্ত আর কেউ হয়নি। এখন ধরেন প্যালেস্টাইন ইস্যুটা মানবিক ইস্যু, মানবিক, রাজনৈতিক, এবং যেটা আকবর বললেন আমিও একই তার সাথে একমত, যে এবারের আন্তর্জাতিক এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনটা যদি আপনি দেখেন, তার সেন্টার পিস বা সেন্ট্রাল অ্যাট্রাকশন বা অ্যাটেনশন পয়েন্ট কিন্তু ছিল গাজা। রাইট, গাজাতে যুদ্ধ বন্ধ করা, প্যালেস্টাইনিদের অধিকার, এই বিষয়টাই কিন্তু ছিল এবারের সেন্টার পয়েন্ট। এবং সেটার প্রেক্ষাপটেই কিন্তু কানাডা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, অস্ট্রেলিয়া বলেন, প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতিটা দিয়েছিল। তো কাজেই এই গাজা নিয়ে এখন যেখানে এই রকম গাজা বা প্যালেস্টাইন ইস্যুটা এত উঁচু জায়গায় আছে, সেখানে আমার মনে হয় আমরা এই কার্টিসিটা দেখিয়েছি, সেটা আমার কাছে মনে হয় যে সময় উপযোগী, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট কাজ হয়েছে কূটনীতির ক্ষেত্রে। কারণ প্যালেস্টাইনের সাথে গিয়ে তো বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবার এই মুহূর্তে প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। কাজে সেই ক্ষেত্রে বাংলাদেশ সঠিক, আমরা আগেই ঘোষণা করেছিলাম, কিন্তু যেহেতু প্যালেস্টাইন আমাদের সামনে এসে গেছে, তো সেখানে আমি মনে করি আমরা যদি অফিসিয়ালি এটাকে তাদেরকে জানিয়ে থাকি বা আমরা উড্র করে থাকি, এটা আমার মনে হয় যথোপযুক্ত একটা সম্মান প্রদর্শন করা হয়েছে। কারণ এই মুহূর্তে প্যালেস্টাইনিদের পক্ষে যত সমর্থন দেওয়া সম্ভব, সেটা কূটনৈতিকভাবে হোক, সেটা আপনি সিম্বলিকভাবে হোক, সেটা অন্য কোনো সক্রিয়তার মাধ্যমে যদি সম্ভব হয়, সেটা করা উচিত বলে মনে করছি। কারণ এটা প্যালেস্টাইনদের জন্যে আমার দেখা, মানে আমাদের সাম্প্রতিক
গত 80 বছরের ইতিহাসে এটা তাদের জন্য সবচেয়ে দুঃসময় কিন্তু যাচ্ছে। কারণ প্যালেস্টাইনিরা আগে আন্দোলন করেছে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, অসলো প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সেই স্বীকৃতিটা পেয়েছে। কিন্তু আজকে তো এবং ইসরায়েল কিন্তু পার্টনার ছিল তখন, আজকে ইসরায়েল কিন্তু সেই প্যালেস্টাইনের রাষ্ট্রকে অস্বীকার করছে। তো কাজেই এখানে এই টু স্টেট ফর্মুলা, দুই রাষ্ট্রের ফর্মুলা, এটাকে পুনরুজ্জীবিত করা, যেটা পুনরুজ্জীবিত হয়েছে বলে আমার ধারণা এবার জাতিসংঘের সাধারণ পরিষদে। তো সেই দিক থেকে কূটনৈতিকভাবে প্যালেস্টাইনিরা একটা বড় আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। কাজে সেই অবস্থাতে আমি মনে করি বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। স্যার, আরেকটা বিষয় একটু আনি, যেহেতু জাতিসংঘ সাধারণ পরিষদের কথা বলছিলেন, গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির কথা তিনি উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার এবং আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টিটা কিভাবে করতে পারে? ধন্যবাদ আপনাকে। এখানে হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় 7 দফা দিয়েছে, তার মধ্যে এটা আছে। এখন মিয়ানমার সরকারের একটা আন্তর্জাতিক স্বীকৃত অবস্থা বা চেহারা আছে, আপনি তার কাছে গিয়ে চাপ দিতে পারবেন। কিন্তু আরাকান আর্মির তো কোনো আন্তর্জাতিক চেহারা নাই, অবয়ব নাই তো তার, কারণ সে তো মিয়ানমারের অভ্যন্তরীণ একটা শক্তি। এবং সেখানে হ্যাঁ, তার অর্থ কি চাপ দেওয়া যাবে না? আছে। সেখানে চাপ দিতে হলে তাদের পেছনে যারা তাদেরকে সমর্থন করেন তারা যদি ইচ্ছা করে তাহলে তারা চাপ দিতে পারে। এবং সেখানে কারা আমরা তো জানি এই অঞ্চলে তাদের কারা, এই ব্রাদারহুড যারা আছেন সদস্যরা মিয়ানমারে, এখন যে অভ্যন্তরীণভাবে সামরিক কর্মকাণ্ড চলছে। তো এখন সেটা আমরা কি সেটা মিন করেছি কিনা আমি জানি না, কিন্তু আরাকান আর্মি যেহেতু স্বীকৃত কোনো রাষ্ট্রীয় সংগঠন নয়, কাজেই অন্য রাষ্ট্রকে আপনি যখন অনুরোধ করছেন তার উপর চাপ দেওয়ার জন্যে, বিষয়টা একটুখানি আমার কাছে মনে আরেকটু স্বচ্ছতা দরকার। তারা কি ভিত্তিতে চাপটা দেবে, তার সাথে তো তাদের কোনো সম্পর্কই নাই। সেক্ষেত্রে বাংলাদেশ আমরা প্রতিবেশী হিসাবে খানিকটা ইচ্ছা যদি করে দিতে পারি, ভারত মিয়ানমারের প্রতিবেশী হিসাবে তারা হয়তো খানিকটা দিতে পারে, চীন আছে, চীন খানিকটা দিতে পারে। এর বাইরে তো আরাকান আর্মির সাথে বা রাখাইনের সাথে কোনো সংশ্লিষ্টতা অন্য কারো তো নাই। তো সেখানে সেটা কিভাবে প্রয়োগযোগ্য হবে, আমার ধারণা এটা নিয়ে যদি আগ্রহ কেউ দেখায় সেক্ষেত্রে হয়তো নিয়ে এটার মডালিটিস নিয়ে হয়তো চিন্তা করার সুযোগ আসবে। কিন্তু বাংলাদেশ যে স্পিরিটটা দেখিয়েছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্যে, অনুকূল পরিবেশ তৈরির জন্যে আরাকান আর্মি সহযোগিতা দরকার। সেই প্রেক্ষাপট থেকেই আরাকান আর্মিকে ওখানে এখন যারা রোহিঙ্গারা আছে তাদের বিরুদ্ধে আরাকান আর্মি যুদ্ধ করছে, তাদের উপর অত্যাচার করছে। এখান থেকে যাদের আমরা প্রত্যাবাসন করতে চাই তারাও যাবে না যদি অনুকূল পরিবেশ না তৈরি হয়। কাজে সেই প্রেক্ষাপট থেকে আমরা এই বক্তব্যটা দিয়েছি। তো কাজেই আমাদের এই বক্তব্যটা আমাদের দিক থেকে দেখলে চাপ দেওয়া উচিত বলে আমি মনে করি। আন্তর্জাতিক আইনের দিক থেকে বা আন্তর্জাতিক কূটনীতির দিক থেকে যদি বলি, সেখানে খানিকটা আরেকটু ক্ল্যারিটির দরকার হবে, মডালিটিগুলো আরেকটু ঠিক করার প্রয়োজন। অনেক ধন্যবাদ জনাব আকবর হোসেন। আপনি সেই শুনছিলেন হুমায়ুন কবির বলছিলেন যে বিষয়টিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মন্তব্য করেছেন যে রোহিঙ্গা সংকটের উৎপত্তিটা হয়েছে মিয়ানমারে এবং সেখানেই এটা সমাধান রয়েছে। সমাধান কি আদৌ সম্ভব আপনার কাছে মনে হয়? এটা তো খুবই স্ট্রেট কথা যে সমস্যা যেখানে তৈরি হয়েছে সমাধানও সেখানেই হওয়া উচিত। এবং বাংলাদেশ হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসের একটা ক্যাজুয়ালিটি, এটা আমরা সবাই জানি। এখন প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন নিউ ইয়র্কে এবং সেখানে রোহিঙ্গা বিষয়ক যে কনফারেন্স, এবং এর আগে আপনি দেখবেন যে গত রমজান মাসে জাতিসংঘ মহাসচিব যখন রোহিঙ্গা ক্যাম্প সফর করেছেন, এগুলোকে আমরা দেখি যে একটা হারিয়ে যাওয়া ইস্যু, ফরগটেন ইস্যু, যেটা আন্তর্জাতিক মহলে গত কয়েক বছর ধরে আলাপই হচ্ছিল না। আর নতুন ইস্যু তৈরি হয়েছে, গাজা সামনে চলে এসেছে, আর অনেক কিছু এসেছে। সো এই আলোচনাটাকে আবার সামনে আনা গেল, ইন্টারন্যাশনাল কমিউনিটি আবার বুঝলো যে হ্যাঁ, বাংলাদেশ এখনো সাফার করছে বিষয়টা নিয়ে এবং তাদের কিছু করণীয় আছে। আর এইসবের মধ্যে যেটা বাস্তবতা সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্তের অপর পাশে একটা বাস্তবতা তৈরি হয়েছে মিয়ানমারে। এই বাস্তবতাটা হচ্ছে আরাকান আর্মির শক্তি সঞ্চয়, তাদের উত্থান এবং তারা যেভাবে মিয়ানমার বাহিনীর কাছ থেকে বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে আরাকানে,
এবং এখনো পর্যন্ত আরাকান আর্মির যে স্ট্রেংথ আছে এবং সামনের দিকে যদি আমরা দেখি তাদের সেগুলোকে অ্যানালিসিস করি, এখানে আরাকান আর্মির দুর্বল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ বিভিন্ন দিক থেকে তাদের উপরে ফান্ডিং আছে, তাদেরকে সেটা চালিয়ে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। সুতরাং রোহিঙ্গা ক্রাইসিসের জন্য যদি আমরা টেকসই কোনো সমাধান করতে চাই, সেখানে আরাকান আর্মিকে অবশ্যই ইনক্লুড করতে হবে। এবং সেই ইনক্লুশনের ব্যাপারটা কিরকম হবে? বাংলাদেশ কি নিজস্বভাবে আরাকান আর্মির সঙ্গে কোনো চ্যানেল প্রতিষ্ঠা করতে পারবে, নাকি আন্তর্জাতিকভাবে যারা আরাকান আর্মিকে বিভিন্নভাবে হেল্প করছে বলে ধারণা করা হয় তাদের মাধ্যমে কোনো কন্ট্যাক্ট স্থাপন করা যাবে? ওই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এখন রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কিন্তু এখন আর দুটো পক্ষ না, বাংলাদেশ এবং মিয়ানমার না, সেখানে আরাকান আর্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশি শরণার্থী শিবিরগুলো সেখানে সহায়তার জন্য আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, রোহিঙ্গাদের জন্য নতুন করে 96 বিলিয়ন মার্কিন ডলারের ঘোষণা করা হয়েছে, যেটা ইউকে এবং ইউএসএ ঘোষণা দিয়েছে। এটা কতটা সহায়তা হবে বলে মনে হয় আপনার কাছে? দেখুন, এইখানে ইন্টারন্যাশনাল সাপোর্টটা কিন্তু প্রয়োজন হচ্ছে খুবই কনসিস্টেন্ট ওয়েতে। এখন এই ক্রাইসিস কবে নাগাদ শেষ হবে এটার তো কোনো সময়সীমা নেই। এখন আমরা যদি আন্তর্জাতিক মহল থেকে একটা ধারাবাহিক এবং একটা স্থিতিশীল সাপোর্ট পাই বাংলাদেশ, তাহলে পরে আমাদের জন্য এই ক্রাইসিসটা ডিল করাটা ইজি হবে। প্রথম কথা হচ্ছে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন বা মিয়ানমারের সঙ্গে এটা সমস্যার সমাধান করা, সেটা তো একটা বিষয়। কিন্তু যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে, এই মানুষগুলো তো বাংলাদেশের ভেতরে আছে, এদের ইকোনমিক বার্ডেন এটা তো বাংলাদেশকেই বহন করতে হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আন্তর্জাতিক মহল যদি বাংলাদেশকে ওই সাপোর্টটা কন্টিনিউয়াসলি দিতে পারে, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা রিলিফ বটে। একই সঙ্গে নেগোসিয়েশনও চলবে। কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীর যে কোনো দেশে যখন একটা রেফিউজি ক্রাইসিস তৈরি হয়ে গেছে, এটা কিন্তু খুব সহজে যায় না। আমরা শুধু এই ক্ষেত্রে 1971 সালের ব্যাপারটাকে আমরা ভিন্ন জানি, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রায় 1 কোটি শরণার্থী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং অত্যন্ত খুব দ্রুততার সঙ্গে সেটা সমাধান হয়েছে। এছাড়া আপনি যদি এখনো দেখেন, এই যে সিরিয়া প্রায় 40 লাখ লোক টার্কিতে এসে আশ্রয় নিয়েছিল যখন বাশার আল আসাদের পতনের জন্য সেখানে গৃহযুদ্ধ শুরু হয়। কিন্তু সিরিয়া সরকার পতন হয়েছে বটে, কিন্তু এখনো কিন্তু রেফিউজি ক্রাইসিস কাটেনি, দারফুরের রেফিউজি ক্রাইসিস কাটেনি। হ্যাঁ, নতুন করে গাজার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে লেবাননে ফিলিস্তিনি শরণার্থীরা বহু বছর ধরে আছে। সুতরাং আপনি দেখবেন একটা ক্রাইসিস যখন শুরু হয়, বিশেষ করে শরণার্থী সংকট, এটা চলে কয়েক দশক পর্যন্ত চলে। সুতরাং আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে কাজটা করেছেন, যে আন্তর্জাতিক মহলের কাছে আবার পুনরায় এটার অ্যাটেনশনটাকে নিয়ে আসা, যে ক্রাইসিসটা শেষ হয়ে যায়নি, আমরা সবকিছু মেনে নেইনি, ব্যাপারটা এরকম না যেটা আমরা অ্যাবজর্ব করে নিয়েছি, এবং আমাদের একটা কনসিস্টেন্ট সাপোর্ট দরকার এবং একই সঙ্গে থ্রু নেগোসিয়েশন এই লোকগুলোকে ফেরত পাঠানো দরকার। অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির, আপনি কিছু যুক্ত করতে চান কিনা? না, আমি যেটা আকবর যেটা বললেন, যে আপনি যে সংখ্যাটা উল্লেখ করলেন, এটা আসলে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান আছে। প্রতি বছর ইউএনএইচসিআর এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্থিক সংস্থান চাওয়া হয়। রাফলি $900 মিলিয়ন মতো তারা আমরা চাই প্রতি বছর। এর মধ্যে ধরেন 400, 500, 600, 700 মিলিয়ন ডলার পর্যন্ত আসে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু তার বক্তব্যের 7 দফার মধ্যে একটা দফা আছে যে এই কমিটমেন্টটা যেটা হয় সেটা যেন সেই পরিমাণ টাকা যেন আসে। এটা জেনারেলি 60%, 50% এরকম আসে। তো কাজে এটা যদি আসে তাহলে অন্তত যারা আছে মানবিকভাবে আমরা এদেরকে খাইয়ে পরে রাখতে পারবো যতক্ষণ পর্যন্ত ওরা ওখানে না যায়। কিন্তু আমাদের প্রায়োরিটিটা প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আমরাও সকলেই চাই সম্ভব হলে কালকেই ওরা চলে যাক, কারণ আমরা চাই যে তারা নিরাপদে সম্মানের সাথে টেকসইভাবে ওখানে তাদের জায়গায় ফেরত যাক, এবং সেটা তারাও চায়, এমন তারাও চায়। কিন্তু কাজেই এখন মিয়ানমারের অভ্যন্তরে অনুকূল পরিবেশ যদি তৈরি হয় তাহলেই আমার ধারণা এই প্রত্যাবর্ষণটা ত্বরান্বিত হবে। এখানে প্রধান উপদেষ্টার মধ্যে আরও একটা কথা বলেছেন যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মিয়ানমারের রাজনৈতিক বিবর্তনের সাথে এটাকে সংযুক্ত না করার জন্য, এটাকে ইন্ডিপেন্ডেন্টলি দেখার জন্য তিনি কিন্তু বলেছেন কথাটা। এটা আমার ধারণা গুরুত্বপূর্ণ, যে এখনকার মিয়ানমারের যে বাস্তবতা, ওখানে তো যুদ্ধ চলছে এবং অনেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধুরা যারা আছেন তারা বলেন যে ওখানে তো যুদ্ধ চলছে, যাবে কি করে। কিন্তু এখানে আমার ধারণা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটুখানি কৌশলী হয়ে এখানে প্রস্তাবটা দিয়েছেন যে মিয়ানমারের
এই বাস্তবতার সাথে এটাকে সংযুক্ত মেলালে করার দরকার ঠিক নেই, হবে না। এটাকে ইন্ডিপেন্ডেন্টলি আপনারা অ্যাড্রেস করার চেষ্টা করেন। তো সেই দায়িত্বটা উনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দিয়েছেন। এখন এইগুলো তো আমরা এই দফা তো অনেকদিন ধরে দেখছি, সেই 17 সালে আমরা 5 দফা দিয়েছিলাম, তারপরে বিভিন্ন সময় দিচ্ছি, কিন্তু এই বাস্তব অর্থে তো এখান থেকে একজনকেও পাঠাতে পারেনি। 2বার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, একবার প্রস্তুতি নেওয়া হয়েছে 23 সালের ডিসেম্বরে একটা পাইলট করা হবে, সেটাও কিন্তু কাজে লাগেনি। তো কাজে আমাদের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। প্রাথমিকভাবে মানবিক সমস্যা ছিল, এখন এসে এটা কূটনৈতিক এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হচ্ছে। এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমাদের জন্য সামনে আরও চ্যালেঞ্জ তৈরি হতে পারে, এরকম আশঙ্কা কিন্তু অমূলক নয়। অনেক ধন্যবাদ এম হুমায়ুন কবির, ধন্যবাদ আকবর হোসেন, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমা বিশ্বের কয়েকটি সুনির্দিষ্ট ভূমিকার কারণেই ফিলিস্তিনে এই যে হত্যাযজ্ঞ চলছে, ধ্বংসযজ্ঞ চলছে, এটা সম্ভব হয়েছে। গাজার বর্বর এই হত্যাযজ্ঞ অতি দ্রুত বন্ধ করতে এবং একই সাথে রোহিঙ্গাদের ইস্যুটি আলাপ করছিলাম, অতি সত্বর প্রত্যাবাসনের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব নেতৃত্ব এগিয়ে আসবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ইস্পাহানি, মির্জাপুর চা, মুক্তকণ্ঠে এতক্ষণ আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।